আলোচনা করা যাবে এই কথাটা বলে দেওয়ার অর্থই হচ্ছে যে অনেক আলোচনা আছে যেটা করা যাবে না। তাদের প্রথম প্রাথমিক ব্যর্থতা হবে, তারা নির্বাচন দিতে পারছেন না, তারা ক্ষমতায় বসে আছেন, এমনকি একটা জালিয়াতি নির্বাচন দিতে পারছেন না। তখন আওয়ামী লীগ এসে বলবে যে আমরা তো অন্তত জালিয়াতি করে নির্বাচন করেছি, তোমরা তো সেটা পারছে না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে। আহ আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক আব্দুল নূর তুষার। ডক্টর আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আব্দুল নূর তুষার, শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে তারা দাবি করছে যে এই যে প্রাথমিক যুদ্ধ বা সার্জিক্যাল স্ট্রাইক, এইগুলোতে তাদের বিজয় হয়েছে। সে কার বিজয় হয়েছে কার পরাজয় হয়েছে সেটি আমাদের দেখার বিষয় নয়। আমাদের উদ্বেগ থাকতে পারে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে যে ভারত পাকিস্তান যুদ্ধের বিষয়। কিন্তু যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী এইভাবে বিষয়টিকে ট্রিট করেন যে ভারতের উপর হামলা যে বিজয় সেটি ৭১-এর প্রতিশোধ নেওয়া হয়েছে, এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কদিন আগে বললেন যে বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেন তারা তাদের ভাইকে, পুরনো হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেয়েছে। পাকিস্তানের একটি রাজনৈতিক দল জমিয়ত উলামায়ে ইসলামের শীর্ষ নেতা মঞ্জুর মেঙ্গাল তিনি বলেছেন এই বাংলাদেশ, এই গত মাসখানেক আগে বলেছেন এই বাংলাদেশ শুধু পুরো পাকিস্তান নয়, মূল পাকিস্তানের অংশ হিসেবে খুব শীঘ্রই চলে আসবে। আমরা কি এগুলো জাস্ট কথার কথা, রাজনৈতিক বক্তব্য এই হিসেবেই ধরবো, নাকি এর ভিতরে কোনো মেসেজ রয়েছে? আমার কাছে মনে হয় যে পাকিস্তানিদের সবসময় চাপার জোর বেশি ছিল। আপনি লক্ষ্য করলে দেখবেন যে যখন 16 ডিসেম্বরে তারা পরাস্ত হয়, তারও কয়েকদিন আগে নিয়াজি বক্তৃতা দিচ্ছিল যে ঢাকা রাস্তায় রাস্তায় যুদ্ধ হবে, হাতে হাতে যুদ্ধ হবে, ঢাকা হয়ে যাবে নতুন লেনিনগ্রাড, এসব আবল তাবল কথা বলছিল। একে তো এই দেশের সামরিক বাহিনী থেকে শুরু করে বড় বড় ব্যক্তিদের আমরা যখন ইতিহাস পড়ি দেখি যে তাদের পানাভ্যাস আছে। তারা সন্ধ্যা একরকম থাকে, সকালে আর একরকম হয়ে যায়। তো এই দেশের নেতাদের বিরুদ্ধে এই অঞ্চলের মানে চৌর্যবৃত্তির সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে এই শরীফ পরিবারের বিরুদ্ধে। আপনি নিশ্চয়ই জানেন যে নেওয়াজ শরীফ দুর্নীতির দায় ছিল, অভিযোগ টেনে তার দুর্নীতি প্রমাণিত হয়েছিল, তিনি নিজের দেশে টাকা পাচার করতেন এবং এই ফ্যামিলিটাই এখানে পাচারকারী। ফলে এরা যে আবল তাবল কথাবার্তা বলছে এগুলোর দিকে আসলে কোনো মনোযোগ দেওয়া উচিত না। প্রথম বিষয় না, হচ্ছে কিন্তু কিন্তু আমার কাছে দেশের মধ্যে যা কিছু ঘটছে এর সাথে কোনো কানেকশন আছে কিনা? আমার কাছে মনে হচ্ছে যে এরা যে বাগাড়ম্বর করছে এটা মূলত একটা মানসিক যুদ্ধ ভারতের সাথে। এবং ভারত পাকিস্তানের যে যুদ্ধ এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নাই, কিন্তু আমাদেরকে তারা জোর করে টেনে আনছে। কারণ এটা হচ্ছে দুর্বলের একটা প্রতিক্রিয়া। আমি আপনাকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে এলাকাতে যখন কোনো দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ লাগে, যে শক্তিশালী প্রতিবেশী একাই বিষয়টাকে ডিল করে, আর যে দুর্বল প্রতিবেশী সে তার আত্মীয় স্বজন পাশের বাড়ি থেকে লোকজন এগুলাকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে এসে দূর থেকে চিৎকার করতে থাকে, ছাইরা দে আমারে, ধৈরা দে আমারে, কইরা দিব আমি, শেষ করে দিব, এগুলা বলতে থাকে। আমার কাছে মনে হয়েছে যে পাকিস্তানের নেতৃবৃন্দের যে প্রতিক্রিয়া খুবই শিশুসুলভ এবং খুবই উদ্ভট এগুলা। আম, আমার কাছে মনে হয়েছে যে এরকম যে কূটনৈতিক শিষ্টাচারের যে সারা পৃথিবীতে একটা নমুনা আছে সেই শিষ্টাচার বিরোধী। কেননা আপনি চিন্তা করে দেখেন, একটা দেশের নেতা বলছেন আরেকটা স্বাধীন সার্বভৌম দেশ তাদের সাথে এক হয়ে যাবে, যেখানে এই দেশটাকে তারা স্বাধীন সার্বভৌম হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই ধরনের কি কথা বলা আসলে কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী? আমার তো মনে হয় সরকারের প্রতিবাদ করা উচিত, জোরালো প্রতিবাদ করা উচিত। যদি কোনো নেতা পাকিস্তানের কিংবা যদি কোনো সরকারি কর্মকর্তা বা সরকারের পদ আছেন এমন কেউ আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরোধী কোনো মন্তব্য করে, এই কথাটি তো সম্পূর্ণ স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধী। যে বাংলাদেশ যাদেরকে লাথি মেরে তাড়িয়েছে তাদের সঙ্গে এক হয়ে যাবে, এটা তো একটা সম্পূর্ণ একটা বাজে কথা। এবং আমার কাছে মনে হচ্ছে যে সকল দেশেই কিছু এরকম লোক থাকেন যাদের মেধা বুদ্ধির বিঘ্ন ঘটেছে, যাদের আসলে এক ধরনের বুদ্ধিভ্রম হয়েছে। এবং এই বুদ্ধিভ্রষ্ট রাজনীতি আমরা বহু বছর ধরে বাংলাদেশে দেখছি। এখন তারা বেশ বের হয়ে এসে অনেক হইচই চিৎকার চেঁচামেচি করছেন, কিন্তু আমার কাছে মনে হয় এই ধরনের কথাবার্তা বা এই ধরনের কাজ যদি কেউ বলেন এটাকে শক্ত হাতে চিন্তা করা উচিত যে কিভাবে এটাকে শক্ত হাতে বন্ধ করা যায়। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম আপাতত আহ নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা দুর্নীতিবাজ, গুম খুন লুটতরাজের সঙ্গে জড়িত, অবশ্য তাদের বিচার আমরা সবাই চাই। কিন্তু যদি এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, চলছে, আপনার কাছে একটু জানতে চাইবো এর পরবর্তীতে আরো এই ধরনের কোনো কার্যক্রমের দিকে সরকার এগোচ্ছে কিনা, এটি তারই কোনো ইঙ্গিত কিনা, নাকি শুধু আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এ পর্যন্তই? আমার কাছে মনে হচ্ছে এটা মূলত এই নিষিদ্ধকরণের ফলে যেটা হবে, কিছু কিছু ব্যক্তিকে টার্গেট করে তাদেরকে বন্দী করা যাবে বা তাদেরকে জেলে ভরা যাবে, কারো বিরুদ্ধে অহেতুক অভিযোগ নিয়ে এসে তাদেরকে বন্দী করা যাবে। এবং এই প্রক্রিয়াটা বিগত আওয়ামী লীগ সরকারের মতোই একটা প্রক্রিয়া, যে
একটা অজুহাত তৈরি করা হলো, সেই অজুহাতের মধ্যে দিয়ে লোকদেরকে নানাভাবে নিবর্তন, নির্যাতন, নিগ্রহ করার একটা সুযোগ তৈরি হলো। এছাড়া আহ, আরেকটি বিষয় বলা হয়েছে, যেটা প্রেস উইং এর একটি ব্যাখ্যা থেকে এসেছে, যে নিষিদ্ধ হয়েছে, সরাসরি দলীয় কর্মকাণ্ড বন্ধ থাকবে, কিন্তু এইসব সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা যাবে, যে কারণে হুম, আমি আপনি এই আলোচনাটা করছি। জি। আলোচনা করা যাবে এই কথা যখন বলতে হয় কোন একটা সোসাইটিতে, তখনই বুঝতে হয় যে এরকম জিনিস আছে যেটা নিয়ে আলোচনা করা যায়, এবং এরকম জিনিস যদি থাকে যে আলোচনা করা যায় না, তার মানে হচ্ছে বাক স্বাধীনতা নাই। যদি বাক স্বাধীনতা নাই থাকে, তার মানে হচ্ছে জুলাই বিপ্লবের চেতনাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। কারণ জুলাই বিপ্লব বলেছিল বাক স্বাধীনতা ফিরে আসবে, জুলাই বিপ্লব বলেছিল নাগরিকের স্বাধীনভাবে কথা বলার, কাজ করার এবং চলাফেরা করার অধিকার থাকবে। ফলে আলোচনা করা যাবে এই কথাটা বলে দেওয়ার অর্থই হচ্ছে যে অনেক আলোচনা আছে যেটা করা যাবে না। আমার মনে হয় যে কোন কোন আলোচনা করা যাবে না এটা বলে দিলে ভালো হয়, তাহলে বাকিগুলোকে আমরা বুঝবো যে আলোচনা করা যাবে। কিছুদিন পর পর একটা সিদ্ধান্ত যদি আসে এবং তারপরে কেউ শতপ্রবৃত্ত হয়ে বলতে হয় যে না ভাই এটা নিয়ে আলোচনা করা যাবে, করেন করেন আলোচনা করেন, তাহলে এটা আসলে সুস্থ কোনো প্রক্রিয়া না। আরেকটি বড় বিষয় হচ্ছে প্রেস উইং সকল কিছুর ব্যাখ্যা দেয়, প্রেস উইং ব্যাখ্যা দানকারী না, প্রেস উইং হচ্ছে সংবাদ দানকারী। ধরা যাক আপনি প্রধান একটা উপদেষ্টার সিদ্ধান্ত, মেসেজটা কনভে করা। হ্যাঁ উনি ওনারা প্রধান উপদেষ্টার মেসেজকে কনভে করবেন। আর প্রধান উপদেষ্টার কোন সিদ্ধান্তকে যদি ব্যাখ্যা করতে হয়, সেটা প্রধান উপদেষ্টা বরাদ দিয়ে ব্যাখ্যা করতে হবে। বলতে হবে যে প্রধান উপদেষ্টা এই বিষয়ে আমাদেরকে ব্যাখ্যা করে জানিয়েছেন। এই যে কোনো আইন বা নিষিদ্ধকরণের প্রধান ব্যাখ্যা দানকারী হওয়া উচিত আইন মন্ত্রণালয়, এবং সেটা আসিফ নজরুল দিয়েছেন কিন্তু। এখন কোন ব্যাখ্যাটাকে তখন আমরা গ্রহণ করব, এটা কনফিউজিং হয়ে যায়। কেননা প্রজ্ঞাপনে কিংবা আসিফ নজরুল সাহেবের ব্যাখ্যায় কিন্তু এটা নাই যে কথা বলা যাবে নাকি যাবে না, মানে কথা বলার প্রসঙ্গটাই নাই। কিন্তু এই কথা বলার বিষয়টা প্রেস উইং এসে জানিয়েছে, তাহলে কি বাংলাদেশের বাক স্বাধীনতা প্রেস উইং নিয়ন্ত্রণ করে? প্রেস উইং ঠিক করে কোনটা নিয়ে কথা বলা যাবে এবং যাবে না? এটাও কিন্তু একটা প্রশ্ন। আর আরেকটি বিষয় হচ্ছে বল প্রয়োগের যুক্তি বের করা। বল প্রয়োগের যুক্তি যদি কেউ বের করতে শুরু করে, তাহলে বুঝতে হয় যে তার জনপ্রিয়তা কমে যাচ্ছে। এই যে একটি আহ, রাজপথ অস্থিরতা তৈরি করা, কিংবা আহ, উম, নানান ধরনের প্রজেক্টাইল ছোড়াছুড়ি করা, ইট পাটকেল বোতল, আহ, যাই কিছু হোক, পাথর, এই যে ছোড়াছুড়ি করা, এই জুলাই মাস পার হওয়ার 1 বছরেরও আগে, এখনো কিন্তু 1 বছর হয় নাই, তার আগে এই বিষয়গুলি যারা শুরু করে দিয়েছেন, তারা আসলে কোন পক্ষের লোক? তারা কোথায় ছিলেন? কোন দিকে ছিল? তারা কি জুলাই বিপ্লবের পক্ষে ছিলেন নাকি বিপক্ষে? তাহলে যারা জুলাই বিপ্লবের পক্ষে ছিলেন তারা কেন একে অন্যের দিকে এই ছড়াছড়ি শুরু করেছেন? এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনটি, যেটাকে ঘিরেই ঘটনা, আপনি লক্ষ্য করে দেখেন, সেই আন্দোলনটি কিন্তু যৌক্তিক দাবি দেওয়া আছে বলে আহ, যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন এমন অনেকে বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই দাবিটি যথেষ্ট যৌক্তিক। তাহলে একটা যৌক্তিক বিষয় নিয়ে কেন রাজপথে যেতে হচ্ছে? শিক্ষা উপদেষ্টা কোথায়? শিক্ষা উপদেষ্টা কাছে তারা যাচ্ছেন না কেন? কিংবা এই বিষয়টিতে আলোচনা একটা মিটিং এর ডেট চেয়ে কেন করা হলো না? কেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে হুজ্জত করা হচ্ছে? যারা এই সরকারকে নিয়োগ করেছে এবং যারা 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 এই সরকার এর মধ্যে আছেন, অর্থাৎ নিয়োগ প্রাপ্ত, এরা সবাই তো বন্ধুত্বপূর্ণ একটি পরিবেশে থাকার কথা। তাহলে কেন যারা নিয়োগকর্তা তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের আহ অস্থিরতা কিংবা এই ধরনের আহ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যেখানে সহিংসতার সুযোগ থাকে কিংবা অস্থিরতার সুযোগ থাকে কিংবা ঢাকা শহরের লোকজনকে কষ্ট দেওয়ার একটা প্রক্রিয়া থাকে? কেন এইভাবে সবকিছু আদায় করতে হচ্ছে? যারা নিয়োগ দিয়েছে তারা কেন আলোচনায় বুঝতে পারছে না যাদেরকে নিয়োগ দিয়েছে তাদের তাদের সাথে? আমার কাছে মনে হচ্ছে জুলাই বিপ্লবের চেতনার সবচেয়ে বড় পরিপন্থী যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে এই বিপ্লব পরবর্তীকালে ক্ষমতা কার কাছে যাবে এটা নিয়ে সবাই ব্যস্ত হয়েছে। কিন্তু সংস্কার যদি কেউ করতে চান, সংস্কারের কথা যদি কেউ বলেন, ক্ষমতা কার কাছে যাবে সেটা তো চিন্তা করতে পারা উচিত না। ক্ষমতা তো জনগণের, ক্ষমতা জনগণের কাছেই থাকার কথা, এবং জনগণ তার ক্ষমতা কিভাবে এক্সিকিউট করে? নির্বাচনের মধ্যে দিয়ে। তাহলে তখন জুলাই কি বলছে বিপ্লবে যে এখন এখন এই মুহূর্তেও ক্ষমতা নিয়ে টানাটানি চলছে, ক্ষমতা অবশ্যই সেটা, কুক্ষিগত করে রাখার চেষ্টা চলছে। সেটা তো সেটা তো দেখা যাচ্ছে ক্ষমতা কক্ষিগত করে রাখা হচ্ছে, সেটা বলবো না, কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে জুলাই বিপ্লবের পক্ষের প্রতিটি শক্তি রাষ্ট্র ক্ষমতাকে অধিকতর শেয়ার নিয়ে ক্ষমতায় যাবে সেইটার জন্য লড়াই লিপ্ত হয়েছে। এবং তারা কিন্তু এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের সমালোচনা করছেন, নতুন যে রাজনৈতিক দলটি সেটি অতীতের সকল রাজনৈতিক দলের সমালোচনা করছেন। আমরা সেই পূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছি, যেখানে প্রতিপক্ষ দলের সবাই খারাপ এই কথা বলার একটা প্রবণতা। এবং আমরা আশা করেছিলাম যে নতুন রাজনৈতিক দলের মধ্যে প্রতিপক্ষ দলের সবাই খারাপ, এই পুরনো রাজনৈতিক যে রেটরিক সেটা থাকবে না। আমরা লক্ষ্য করলাম যে তারা যাদের সঙ্গে পাশে পাশে দাঁড়িয়ে এই জুলাইতে আন্দোলন করেছেন,
সেই সব দলকেও সমালোচনা করছেন এবং বলছেন যে পুরনো রাজনৈতিক দলগুলি একটাও ঠিক না, বিএনপিকে সরাসরি আক্রমণ করছেন। এবং আমি লক্ষ্য করেছি যে এক ধরনের দলের মধ্যেও একাধিক নেতার মধ্যে মতদ্বৈততা আছে। তারা তাদের সেই মতদ্বৈততা দলের মধ্যে মিটিং এ সলভ না করে তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেন, কারণ তারা মানুষের কাছে ভালো থাকতে চান। তারা সবাইকে জানাতে চান যে আমি কিন্তু এটার সাথে ছিলাম। একটা দলের মধ্যে ব্যক্তি যদি জানাতে চায় সেই দলের সিদ্ধান্তের সঙ্গে একমত না, সেটা সে দলের ভেতরে ফোরামে বলবে। দলের বাইরে আমাদের মতো লোকেরা বলতে পারে, যাদের কোনো দল নাই। আমরা এসে ফেসবুকে বলবো যে আমার এই সিদ্ধান্তটা ভালো লাগে নাই, বা আমি পত্রিকাতে বলবো, বা অন্য কোথাও দাঁড়িয়ে বলবো। কিন্তু যারা দল করেন তারা দলের কোনো ব্যক্তির সিদ্ধান্ত বা অন্য কিছু নিয়ে যদি তাদের আপত্তি থাকে, তারা দলের ভিতরে মিটিং করে সেটা বলবে। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে নতুন দলের রাজনৈতিক নেতারা একজন আরেকজনের বিষয়ে কোনো কিছু অপছন্দ হলে তারা সেইখানে স্ট্যাটাস দিয়ে বলেন যে আমি কিন্তু এটার সঙ্গে না, আমি কিন্তু নারীদের বিরুদ্ধে এই সঙ্গে ছিলাম না, কিংবা আমি কিন্তু ওই প্রসেশন 135টা গাড়ির মিছিলের মধ্যে আমি ছিলাম না, এটা তারা বলতে চেষ্টা করে। অর্থাৎ তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কে কতটা জুলাইয়ের সাথে আছে না নাই, এটা আবার নিজেরা প্রমাণ করার চেষ্টা করে। এগুলো ভালো প্রবণতা না। আরো একটি প্রবণতা আমি লক্ষ্য করেছি, আপনি দেখলে দেখবেন যে কিছু কিছু নেতা আবার একজন আরেকজনের পক্ষ হয়ে স্ট্যাটাস দেয়। ও যেটা করেছে সেটা ঠিক আছে, আর আরেকজন বলে এ যেটা করেছে সেটা ঠিক আছে, কিন্তু বাকিরা কে কি করছে সেটা নিয়ে তাদের মাথায় থাকে। এগুলা সবই হচ্ছে এগুলা সবই হচ্ছে রাজনৈতিক দূরদর্শিতা এবং রাজনৈতিক যে প্রক্রিয়া সেটা বুঝতে না পারার ফলাফল। এটা এক ধরনের অপরিপক্কতা। আমার কাছে মনে হয় যে যত দিন যাবে ততই নির্বাচন কঠিন হয়ে উঠবে নতুন দলগুলির জন্য। ফলে তাদের নিজেদের স্বার্থে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। দ্রুত নির্বাচন দিয়ে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তারা না ঢুকে, তারা নিজেদের মধ্যে এই ঝগড়ার কারণেই একসময় দেখা যাবে যে তাদের যে ঐক্য বা তাদের যে ইন্টিগ্রিটি, তাদের যে ইন্টিগ্রেশন বা অ্যামালগামেশন, এটা ক্ষতিগ্রস্ত হবে, দল মানে ক্ষতিগ্রস্ত হবে। প্রায় শেষ পর্যায়ে আপনার কাছে আর ছোট ছোট দুটো তিনটে প্রশ্ন করবো। নির্বাচনের কথা বলছিলেন, নির্বাচন দিয়ে দেওয়া উচিত, কিন্তু দিন যত যাচ্ছে নির্বাচন নিয়ে কি সন্দেহ আরো বেশি প্রকট হচ্ছে, নাকি জটটা একটু খুলছে? আসলে কোন দিকে যাচ্ছে? যে সরকার এখন দায়িত্বে আছেন তারা যদি ঠিক মতো নির্বাচন দিতে না পারেন, তাহলে তারা ব্যর্থ সরকারে পরিণত হবে। কেননা তারা বলেছেন তারা অন্তর্বর্তী সরকার। কার আর কারের মধ্যে অন্তর্বর্তী? জুলাইয়ের বিপ্লব থেকে নির্বাচন পর্যন্ত যে সময়টা, সেই সময়টায় তারা অন্তর্বর্তী। সেই সময়টাকে তারা নির্দিষ্ট করতে পারছেন না। তারা নির্দিষ্ট সময় দিয়ে যদি নির্বাচন দিয়ে তারা শান্তিপূর্ণভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে জাতিকে তুলে দিয়ে গণতন্ত্রের যে রেলগাড়ি সেটাকে যাত্রা করিয়ে দিয়ে যদি তারা আহ অপ- তারা ক্ষমতা হস্তান্তর করেন, তাহলেই কেবল তারা বলতে পারবেন তারা সফল হয়েছে। যত জি। দিন যাবে নির্বাচন যত পেছাবে, তত তাদের প্রাথমিক ব্যর্থতা হবে, তারা নির্বাচন দিতে পারছেন না, তারা ক্ষমতায় বসে আছেন। আর দ্বিতীয় সেটি বিষয় কি হচ্ছে তীব্র হচ্ছে, সেই সংশয়, সেই সন্দেহ কি তীব্র হচ্ছে, নাকি মানুষের যে সন্দেহ ছিল বরং সেখান থেকে সংশয় আরো? সন্দেহ সংশয় সন্দেহ বাড়ছে। কেননা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যে উন্নতি, এক্সপেক্টেড উন্নতি প্রত্যাশিত, সেটা লক্ষ্য করা যাচ্ছে না। তো যদি মানুষ প্রতিনিয়ত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এই অনুভূতিটি না পায়, তাহলে সবার মধ্যে সন্দেহ বাড়বে। এবং যত সন্দেহ বাড়বে, আমি এটাই বলতে চাইছিলাম, যে সমাজে যত সন্দেহ, গুজব, আস্থাহীনতা, নিরাপত্তাহীনতা বাড়বে, ততই এই সরকার আবারও ব্যর্থ হবে। প্রথমে তারা নির্বাচন দিতে না পেরে ব্যর্থ, দ্বিতীয় হচ্ছেন তারা নির্বাচনের পরিবেশ তৈরি করতে না পারার কারণে এটা স্থাপিত হবে যে তারা আসলে মানুষকে সঠিক সুস্থ পরিবেশে রাখতে পারছেন না, এমনকি একটা জালিয়াতি নির্বাচন দিতে পারছেন না। তখন আওয়ামী লীগ এসে বলবে যে আমরা তো অন্তত জালিয়াতি করে নির্বাচন করেছি, তোমরা তো সেটা পারছো না, এটা বলবে। তো তারা নিজেরাই এইসব জায়গা তৈরি করে দিচ্ছে, মানে এই কথাগুলি আসার জায়গা তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, নির্বাচন দিতে না পারার তো কোনো কারণ নাই, কিন্তু বরং যত দ্রুত নির্বাচন দেওয়া হতো ততই কিন্তু নির্বাচন অনেক ভালোভাবে সম্পন্ন করা যেত। যত দেরি করা হবে ততই এই নির্বাচনের প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হবে। নির্বাচন দেরি করাও কিন্তু নির্বাচনকে বাধাগ্রস্ত করার চাপ। কেন দেরি করতে হবে? যেখানে স্বাভাবিক পরিস্থিতিতে 90 দিনের মধ্যে নির্বাচন করতে পারে আহ আমাদের নির্বাচন কমিশন, সেইখানে কত অস্বাভাবিক হয়েছে পরিস্থিতি যে আমরা বছরের পর বছর নির্বাচন করতে পারবো না। অন্য সবকিছু পারবো, সবকিছু আমরা পাচ্ছি, শুধু নির্বাচনটা পাচ্ছি না। এটা কি বিশ্বাসযোগ্য? আর নির্বাচন কমিশন আমি যদি নির্বাচন জি, দিতে না পারে, বসে বসে সরকারের বেতন নেবে কেন? এটা আপনি চিন্তা করে দেখেন। কোনো কাজ না করে বেতন না দরকার কি? এই নির্বাচন সহ আরো নানান ইস্যুতে আওয়ামী লীগের প্রতি মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের মানে বিস্ফোরণটি ঘটলো 5ই আগস্টে। আমি এটার সাথে ঠিক মিলাতে চাই না, কিন্তু এই ধরনের কোনো সিমটম কিনা, বা নাকি শুধু ষড়যন্ত্র হিসেবে আমরা গ্রহণ করবো যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে নায়কেরা তারা একের পর এক হামলার শিকার হচ্ছেন, এবং সবশেষ তথ্য উপদেষ্টা মাহফুজ আলম হামলার শিকার হলেন। এটা তো অবশ্যই একটা ফৌজদারি অপরাধ যিনি করেছেন।
যিনি পানির বোতল মানে পানি ভর্তি বোতল ছুড়ে মেরেছেন, বিষয়টি তো হামলায়, সেটি ছোট অবশ্যই, হোক বড় হোক। তো অবশ্যই অবশ্যই। আমরা এই নিন্দা জানাই, কিন্তু আমাদের বাংলাদেশে কি কারোই কারো দিকে কোনো কিছু ছুড়ে মারার অধিকার আছে? আপনি পারবেন? আপনি আপনার স্ত্রীর দিকে কিছু ছুড়ে মারতে পারবেন, আপনার মেয়ের দিকে কিছু ছুড়ে মারতে পারবেন? তাইলে এটা অদ্ভুত না যে সরকার সংস্কারে গিয়ে ম্যারিটাল রেপকে স্বীকৃতি দেওয়ার কথা চিন্তা করে, যেটা ঘরের মধ্যে ঘটে, মানে কেউ দেখতে পায় না, ওইখানেই অপরাধটা করা যাবে না? আপনি ব্যাপারটা বুঝেন? সেই সরকার প্রকাশ্যে বোতল ছোড়াছুড়ি অ্যালাউ করছে, মানে এটা কেন? তাহলে কেন ঘটছে এটি? এটি কি কোনো ধরনের পুঞ্জীভূত ক্ষোভের একটু একটু করে বিস্ফোরণ, নাকি আমরা বলবো ষড়যন্ত্র, শুধুই ষড়যন্ত্র বলে আমরা রিয়েলিটি গুলো এড়িয়ে যাব? না, ষড়যন্ত্র হচ্ছে সবচেয়ে বাজে কথা। ষড়যন্ত্র বলে কোনো কিছু আসলে নাই পৃথিবীতে, ষড়যন্ত্র বলে কিছু নাই। যাই ঘটে সেটা পরিকল্পনা। ক্রিয়ার প্রতিক্রিয়া এখন হিসেবে। মানে এর ক্রিয়া প্রতিক্রিয়া বা পরিকল্পনা। হুম, ধরেন জুলাই মাসের আগে আওয়ামী লীগ কি বলতো? ষড়যন্ত্র। জুলাই মাসের পরে এই সরকার কি বলে? ষড়যন্ত্র। তবে হুম, হুম। ষড়যন্ত্র একটা টার্ম যেটা সবাই ব্যবহার করে। আসলে তো একে অন্যের বিরুদ্ধে নানান ধরনের পরিকল্পনা করে। সফল হয়ে গেলে সেটা ষড়যন্ত্র থাকে না, সফল না হলে সেটা ষড়যন্ত্র হয়ে যায়। যেটা করা যাবে না সেটা হচ্ছে আইনের বহির্ভূত ভাবে কোনো কাজ করা যাবে না, সেটাই হচ্ছে কি সভ্য দেশের নিয়ম। তাহলে আইন যেগুলো যেখানে ঘটছে আছে আইন সেগুলো মানতে কি হবে। আমরা ওই ক্ষোভের বিস্ফোরণের জায়গা এখন থেকে এখন বিবেচনা যা করবো? ঘটছে সেটা বেআইনি। এখন যেটা ঘটেছে সেটা বেআইনি, অন্যায়। একইভাবে আগেও যা এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেটাও বেআইনি, সেটা অন্যায়। ওটা অন্যায়কে দেয়নি, অন্যায় কিন্তু হিসেবে এই যে স্বীকৃতি করতে ঘটছে হবে। সেটি ঘটার কারণগুলো কি, মানে কিন্তু এখানে এগুলো? এখানে না, এটা ঘটার কারণ কিন্তু আমি একটু আগে এই আলোচনার মধ্যেই বলেছি, অনাস্থা এবং অবিশ্বাস। যে পক্ষ ছুড়ে মারছে আর যে পক্ষ হামলার শিকার হচ্ছে, একে অন্যকে বিশ্বাস করতে পারছে না। বিশেষ করে যারা এই যে রাস্তায় নেমেছেন, তাদের তো আসলে অনাস্থা থেকে তারা রাস্তায় নেমেছেন। তারা মনে করছেন যে আলোচনা করে কোনো কাজ হবে না, দাবি দেওয়া ভদ্রভাবে জানিয়ে কোনো লাভ হবে না, রাস্তার মধ্যে নেমে হইচই করলে, আটকে রাখলে, অবরোধ করলে কাজ হবে। তার মানে হচ্ছে আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে আমার অনাস্থা আছে। আমি যদি মনে করি যে পান্নাকে ফোন করে অনুরোধ করলে সে অনুরোধ রাখবে না, কিন্তু তার বাসার কাজ বরাবর তিনটা ঢিল মারলে অনুরোধ রাখবে, আমি ঢিল মারতে শুরু করলাম, এর মানে হচ্ছে আমি বিশ্বাস করি না যে আপনি সুস্থ সিদ্ধান্ত নিতে পারেন। আপনাকে ঢিল মারলে আপনি শুনেন। তো এইটা তো অনাস্থারই বহিঃপ্রকাশ। তারা নিজেরা নিজের দিকে অনাস্থা দেখাচ্ছে, এটা কোনো ভালো জিনিস হচ্ছে না। সরকারের রাজনৈতিক অভিজ্ঞতা খুব প্রয়োজন থাকে। রাজনীতি জিনিসটা কিন্তু রাজনীতির সঙ্গে থেকে শিখতে হয়। বিভিন্ন কোম্পানির সিইও, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিংবা এনজিওর প্রধান, তারা বিভিন্ন প্রতিষ্ঠান চালিয়েছেন, কিন্তু তাদের যদি প্রত্যক্ষ রাজনীতির বা পরোক্ষ রাজনীতির অভিজ্ঞতা না থাকে, রাজনৈতিক দলের সাথে সম্পর্ক না থাকে, তবে তারা কখনোই সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবে না। এবং রাজনীতির মূল বিষয় হচ্ছে জনগণ। জনগণকে বুঝতে পারতে হলে কোনো না কোনো ভাবে রাজনৈতিক সংসর্গ থাকা দরকার। এক্স্যাক্টলি। পরবর্তীকালীন সরকার যেহেতু অরাজনৈতিক, ফলে তাদের এই ধরনের সিদ্ধান্তে সবসময় কিছু না কিছু দুর্বলতা থাকে। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল নূর তুষার আপনাকে। দর্শক, শেষ হচ্ছে, এই ছিল আমাদের আলোচনা। অবশ্যই সরকার যা কিছু করছে সবকিছু যে খারাপ করছে নিশ্চয়ই তা না, নিশ্চয়ই তাদের ভুল ভ্রান্তি রয়েছে, কৌশলের কোনো ভুল পদক্ষেপ রয়েছে, এবং অবশ্যই তারা জনগণের পালস সম্ভবত এখনো বুঝতে পারছে না। আমরা আব্দুল নূর তুষারের যে বক্তব্য তার থেকে নিশ্চয়ই এই উপসংহারে পৌঁছাতে পারি। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।